স্কুলের সবচেয়ে বাজে আর বেয়াদব মেয়েটা বাস্কেটবল রিংয়ের নিচে ঝুলে আত্মহত্যা করে, কিন্তু অবাক করা বিষয় হলো তার শেষকৃত্যের দিন একজন বড় সন্ন্যাসী মন্ত্র পড়ার পরেও তার অতৃপ্ত আত্মাকে শান্ত করা যাচ্ছিল না। হঠাৎ করেই তার কফিনটা উল্টে পড়ে যায় আর লাশটা চোখ খুলে তাকায়, যা দেখে সেখানে থাকা জিন ভয় কেঁদে ফেলে। কিন্তু লাশের চোখ খোলার পর আসলে কি হলো, চলুন পুরো ঘটনাটা শুরু থেকে জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় জিন নামের এই মেয়েটাকে দিয়ে, যে লাশ দেখে কাঁদছিল। আসলে জিন দেখতে যতটা নিষ্পাপ, ও কিন্তু মোটেও সেরকম না। ও একজন খুনি যে নতুন এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। আগের স্কুলে থাকার সময় তাকে যখন কেউ বুলিং বা বিরক্ত করত, সে সোজা তাদের সাথে মারামারি করত। একদিন আগের স্কুলের এক গুন্ডা তাকে ইট দিয়ে মারার হুমকি দিলে জিন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ছেলেটা হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু আত্মরক্ষা আর বয়স কম হওয়ার কারণে জিনের জেল হয় না। তাকে শুধু স্কুল থেকে বের করে এই নতুন স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। জিন ভেবেছিল এখানে সে শান্তিতে থাকবে, কিন্তু এই স্কুলের অবস্থা আরও ভয়ানক। এখানে ডাকিউ নামের একটা মেয়ে আছে যে স্কুলের বড় আপু বা মাস্তান টাইপের। সে ভলিবল টিমের ক্যাপ্টেন। তার মেজাজ খারাপ হলেই সে দলের অন্য মেয়েদের বল দিয়ে মারে। সবাই তাকে ভয় পায়, কারণ শোনা যায় কোচের সাথে ডাকিউয়ের কোনো গোপন সম্পর্ক আছে। কিন্তু জিন এসব সহ্য করার মেয়ে না। সে ডাকিউকে চ্যালেঞ্জ করে বসে। তাদের মধ্যে বাজি হয়, যদি জিন জিতে যায় তবে ডাকিউ আর কাউকে বিরক্ত করতে পারবে না। খেলায় জিন ডাকিউকে এমনভাবে হারায় যে ডাকিউয়ের আর মুখ দেখানোর জায়গা থাকে না। কিন্তু ডাকিউ এত সহজে হার মানার পাত্রী না। একদিন ক্যান্টিনে খাওয়ার সময় সে জিনের দিকে একটা মুরগির হাড় ছুঁড়ে মারে আর বলে তার জুতায় নোংরা লেগেছে, কাউকে সেটা পরিষ্কার করে দিতে হবে। জিন রেগে থাকে মারতে গেলে তার বান্ধবী মিমি ভয় কাঁপতে থাকে। শেষে ডাকিউয়ের ভয়ে মিমি বাধ্য হয়ে ডাকিউয়ের জুতা পরিষ্কার করে দেয়, যা দেখে জিনের রক্ত গরম হয়ে যায়। স্কুল ছুটির পর ডাকিউ জিনকে ছাদে ডাকে। জিন ভেবেছিল আবার মারামারি হবে, কিন্তু অবাক করে দিয়ে ডাকিউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। জিন সরল মনে সেটা বিশ্বাসও করে নেয়। আসলে এটা ছিল ডাকিউয়ের সাজানো ফাঁদ। সে জিনকে বলে, মাস্তানি ছেড়ে দিয়েছি, তাই এখন টাকার দরকার, তুমি কি আমার সাথে টিউশনি করাবে? জিন রাজি হয়ে যায়, কিন্তু জিনকে নিয়ে ডাকিউ এমন একটা এলাকায় যায় যেটা আসলে নিষিদ্ধ পল্লী বা রেড লাইট এরিয়া। একটা অন্ধকার রুমে নিয়ে গিয়ে ডাকিউ আসলে জিনকে দালালদের কাছে বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছিল। কিন্তু জিন তো আগে থেকেই এসব ব্যাপারে ওস্তাদ। সে পকেট থেকে সুইস নাইফ বের করে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুন্ডারা সামান্য টাকার জন্য জান দিতে রাজি ছিল না, তাই তারা সরে যায় আর জিন সেখান থেকে পালিয়ে আসে। পরদিন স্কুলে গিয়ে জিন ডাকিউকে কাঁচি নিয়ে মারতে যায়, কিন্তু ডাকিউ সবার সামনে নাটক শুরু করে। সে বলে, তোর কাছে কোনো প্রমাণ আছে? আমি তোকে বিক্রি করতে চেয়েছি, এর কোনো রসিদ আছে? সবার সামনে জিনকে পাগল প্রমাণ করে দেয়। জিন তার মাকে ফোন করে স্কুল বদলানোর কথা বলে, কিন্তু মা রাজি হয় না। তখন জিন ঠিক করে সে অন্যভাবে প্রতিশোধ নেবে। সে জানতে পারে আকুন নামের একটা ছেলের সাথে ডাকিউয়ের রিলেশন আছে। জিন এবার আকুনকে পটানোর প্ল্যান করে। সে ইচ্ছা করে নিজের স্কার্ট ধোয়ার নাম করে আকুনকে নিজের পায়ের ছবি পাঠায়। আকুনও সেই ফাঁদে পা দেয়। ডাকিউ যখন জানতে পারে তার বয়ফ্রেন্ড জিনের সাথে চ্যাটিং করছে, সে রাগে পাগল হয়ে যায়। সে আকুনের ফোন কেড়ে নিয়ে দেখে সব মেসেজ। আকুন তখন উল্টো ডাকিউকে বলে, তুমি কে? আমি তোকে চিনি না। এতে ডাকিউয়ের মাথা আরও খারাপ হয়ে যায়। সে পকেট থেকে ছুরি বের করে আকুনকে সোজা পেটে ঢুকিয়ে দেয়। স্কুলের মধ্যে এমন মারামারি আর খুনের চেষ্টার কারণে প্রিন্সিপাল সাথে সাথে ডাকিউকে স্কুল থেকে বের করে দেয়। সেই রাতেই অপমান সহ্য করতে না পেরে ডাকিউ স্কুলের বাস্কেটবল গ্রাউন্ডে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে একাই সেখানে গিয়েছিল। যেহেতু মেয়েটা মরেই গেছে, তাই সবাই ভাবল আপদ বিদায় হয়েছে। ভলিবল টিমের সবাই আর জিন মিলে তার শেষ কৃত্যে যায়। কিন্তু সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। সন্ন্যাসী যখন মন্ত্র পড়ছিল, ঠিক তখনই অন্য কোথাও কেউ একজন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক শুরু করে। হঠাৎ করেই ডাকিউয়ের কফিন উল্টে যায় আর শুরু হয় ভয়ানক ঝড় বৃষ্টি। এই ঘটনার পর থেকে মেয়েদের হোস্টেলে ভুতুরে কাণ্ড শুরু হয়। ভয়ে জিনের বান্ধবীরা সবাই এক রুমে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে লাইট অফ করতেই অদ্ভুত শব্দ শুরু হয়। মনে হচ্ছিল কেউ চেয়ার টেনে সারা ঘরে হাঁটছে। মিমি ভয়ে চোখ খুলে দেখে সিলিংয়ের সাথে ডাকিউ ঝুলে আছে আর তার মুখ দিয়ে নোংরা বমি বেরোচ্ছে। ভয়ে সবাই চিৎকার করে উঠলে সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মিমি যখন আবার শুতে যায়, সে অনুভব করে অদৃশ্য কোনো দড়ি তার গলা টিপে ধরছে। তার গলায় দড়ির দাগও বসে যায়। পরদিন জিমনেশিয়ামে একগাদা বমি আর নোংরা জিনিস পড়ে থাকতে দেখা যায়। পরিষ্কার করার মাসি সেটা পরিষ্কার করতে রাজি হয় না। সে বলে, এগুলো সাধারণ নোংরা নয়, এগুলো অভিশপ্ত জিনিস। যে এটা ছোবে সে 3 দিন নরক যন্ত্রণা ভোগ করবে আর তারপর মারা যাবে। মাসির কথাই সত্যি হয়।
ভলিবল প্র্যাকটিসের সময় আয়া নামের মেয়েটা দেখে ডাকিউয়ের মাথা কাটা লাশ তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে পাগল হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে জিন, মিমি আর বাকিরা বাথরুমে গিয়ে মিটিং করে। ঠিক তখনই সেই পরিষ্কার করার মাসি সেখানে হাজির হয়, কিন্তু তার চলাফেরা ছিল রোবটের মতো। বোঝা যাচ্ছিল তার উপর ডাকিউয়ের আত্মা ভর করেছে। মাসি বাথরুমের আয়না ভেঙে ফেলে আর ভাঙা কাঁচ দিয়ে তাদের মারতে আসে। আয়নায় লেখা ভেসে ওঠে, তোরা সবাই মরবি। অন্ধকার বাথরুমে মাসি তাদের ওপর হামলা করে, কিন্তু ঠিক সময়ে আকুন এসে দরজা ভেঙে তাদের বাঁচায়। মাসি জ্ঞান হারায়। অভিশাপ থেকে বাঁচতে আকুন তার গাড়িতে করে মেয়েদের নিয়ে এক ওঝা বা তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক প্রথমেই বিশ্বাসই করতে চায়নি যে এরা কোনো দোষ না করেও বিপদে পড়েছে। সে একটা ছুরি বের করে নিজের শরীরে খোঁচা দিতে শুরু করে ভূত তাড়ানোর জন্য, কিন্তু হঠাৎ তান্ত্রিকের গলার স্বর বদলে যায়। সে নিজের পায়েই ছুরি বসিয়ে দেয়। বোঝা যায় তান্ত্রিক নিজেই ভূতের কবলে পড়েছে। সে চিৎকার করে বলে, শিগগির ইভিল ওয়াটার বা অপবিত্র পানি নিয়ে আয়, আর যে এই আত্মাকে ডেকেছে তাকে খুঁজে বের কর, না হলে কেউ বাঁচবি না। তখন তারা বুঝতে পারে এটা শুধু ভূতের গল্প না, এটা একটা রহস্য। কেউ একজন ইচ্ছা করে ডাকিউকে কালো জাদুর মাধ্যমে ফিরিয়ে এনেছে। তারা সন্দেহ করে ডাকিউর বাবা সাং বিয়াওকে, কারণ লোকটা ব্ল্যাক ম্যাজিক করে। আবার আয়া আর হংমি নামের মেয়েগুলোকেও সন্দেহ হয়, কারণ ঘটনার সময় তারা কেউ ছিল না। তবে নিজেদের মধ্যে ঝগড়া না করে তারা একটা ডিটেকটিভ টিম বানায় আসল কালপ্রিটকে ধরার জন্য। পরদিন সকালে জিন দেখে হোস্টেলের মাসি ডাকিউয়ের রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। জিন সাহস করে চাবি নিয়ে ভেতরে ঢোকে। সে দেখে সারা ঘরে 13 সংখ্যাটা লেখা। জিন বুদ্ধি করে ডাকিউয়ের আইপ্যাডে পাসওয়ার্ড হিসেবে 1313 দেয়, আর সেটা খুলে যায়। সেখানে সে হাজার হাজার চ্যাটিং দেখতে পায়, যা রহস্য আরও বাড়িয়ে দেয়। হঠাৎ জিন খেয়াল করে জানালার পর্দায় একটা ছায়া। সে পেছনে তাকাতেই দেখে তার বিছানার উপর কেউ অদৃশ্য পায়ে হেঁটে আসছে। বিছানাটা দেবে যাচ্ছে। জিন বুঝতে পারে ডাকিউ তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে হোস্টেল মাসি দরজা দিয়ে ঢোকে, আর জিন অল্পের জন্য প্রাণে বাঁচে। অন্যদিকে পরীক্ষার হলে আরেকটা ভয়ানক ঘটনা ঘটে। এক ছাত্রী কলম নিচে পড়ে গেলে সেটা তুলতে যায়, আর টেবিলের নিচে সে ডাকিউয়ের ভয়ঙ্কর মুখ দেখতে পায়। ভয়ে সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। প্রিন্সিপাল সবাইকে জিমনেজিয়ামে ডাকে। সেখানে জিন আর চুপ থাকতে পারে না। সে সোজা কোচের দিকে আঙুল তুলে বলে, আর নাটক করবেন না কোচ, আপনি ডাকিউকে ডেকে এনেছেন, তাই না? জিন যখন সবার সামনে কোচকে ব্লেম দিল, কোচ প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়ে যায় আর সব অস্বীকার করে। কিন্তু জিন নাছরবান্দা। সে সবার সামনে বলে দেয় যে কোচ ডাকিউয়ের সাথে আলাদা করে পার্সোনাল প্র্যাকটিস করত। এই কথাটা জাদুর মতো কাজ করে। কোচের চোখ মুহূর্তের মধ্যে লাল টকটকে হয়ে যায়। সে অদ্ভুত গলায় বলে ওঠে, ঠিক আছে, তাহলে সব বলেই দেই। আমি ডাকিউকে সব দিয়েছি। তাকে ভালোবাসতাম বলেই তাকে আমি স্পেশাল সুযোগ দিয়েছি। তোরাও তো এটাই চাস, তাই না? কথা বলতে বলতে কোচ হঠাৎ নিজের প্যান্টের বেল্ট খুলে ফেলে আর সবার সামনে প্যান্ট নামিয়ে ফেলে। ছাত্রছাত্রীরা ভয়ে পালানোর বদলে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে, কারণ একটু পরেই এটা ফেসবুকে ভাইরাল হবে। কয়েক সেকেন্ড পর কোচের ঘোর কাটে, কিন্তু তখন আর ইজ্জত ঢাকার সময় নেই। যা হবার হয়ে গেছে। ততক্ষণে জিন আর তার বন্ধুরা ডাকিউয়ের বাবার ঘরে তল্লাশি চালিয়ে কিছু অদ্ভুত পুতুল আর জাদুটোনা করার জিনিসপত্র খুঁজে পায়। ওঝার কথা মতো তারা ওগুলোর উপর অপবিত্র পানি বা ড্রেনের পানি ঢেলে দিয়ে আর পা দিয়ে পিষে নষ্ট করে ফেলে। ঠিক তখনই খবর আসে ডাকিউয়ের বাবা মারা গেছে। ওরা ভাবে, যাক, বাবা আপদ বিদায় হয়েছে, জাদুকর মরেছে, মানে অভিশাপও শেষ। কনফার্ম হবার জন্য জিন ওই ভাঙা পুতুল নিয়ে হাসপাতালে ওঝার কাছে যায়। ওঝা বিড়বিড় করে কিছু একটা বলে। জিন ধরে নেয় ওঝা বলছে সব ঠিক হয়ে গেছে। খুশিতে জিন আর আকুন মন্দিরে গিয়ে শেষ প্রার্থনা করে আসে, যাতে ডাকিউয়ের আত্মা শান্তিতে থাকে। ফেরার পথে আকুন বলে, আসলে ডাকিউয়ের দোষ ছিল না, ওর বাবা জুয়ারি ছিল বলেই টাকার জন্য ডাকিউ আমাদের উপর মাস্তানি করত। ওরা যখন ভাবছে সব ঠিক হয়ে গেছে, ঠিক তখনই ঘটে আসল টুইস্ট। মন্দির থেকে বেরি হয়ে জিন দেখে রাস্তার পাশে এক হকার ঠিক ওই একই রকম পুতুল আর জিনিসপত্র বিক্রি করছে, যা তারা ডাকিউয়ের বাবার ঘরে পেয়েছিল। জিন অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো দিয়ে কি হয়? হকার বলে, এগুলো তো রক্ষা কবচ, এগুলো খারাপ আত্মাকে দূরে রাখে। জিন তখন বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে। ডাকিউয়ের বাবা আসলে কালো জাদু করে মেয়েকে ডাকছিল না, বরং মেয়ের অতৃপ্ত আত্মাকে আটকানোর জন্য এই রক্ষা কবচ বানিয়েছিল, আর ওরা সেটা নষ্ট করে দিয়ে ডাকিউকে পুরোপুরি মুক্ত করে দিয়েছে। ততক্ষণে আকুনের ঘড়িতে রাত 12টা বাজার সংকেত, মানে সেই অভিশপ্ত সময় শুরু। হাসপাতালে ডাকিউয়ের আত্মা গিয়ে ওই ভণ্ড ওঝার বুকের উপর দাঁড়িয়ে তাকে পিষে মেরে ফেলে। ওদিকে আকুন গাড়িতে বসে জিনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ গাড়ির রেডিও ফ্রিকোয়েন্সি বদলে 1313 চ্যানেল
চ্যানেলে চলে যায় আর লাইট দপদপ করতে থাকে। আকুন ভিউ মিররে তাকিয়ে দেখে পেছনের সিটে ডাকিউ বসে আছে। আকুন গাড়ি থেকে বের হবার চেষ্টা করে, কিন্তু ডাকিউ তাকে পেছন থেকে জাপটে ধরে। গাড়িটা নিজে থেকেই প্রচণ্ড স্পিডে চলতে শুরু করে। আকুন কোনো মতে সিট বেল্ট লাগাতে পারে, কিন্তু গাড়িটা সোজা গিয়ে একটা কনস্ট্রাকশন সাইটে আছড়ে পড়ে। জিন দৌড়ে এসে গাড়ির কাঁচ ভেঙে আকুনকে বের করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে গাড়িটা অদ্ভুতভাবে পেছনের দিকে চলতে শুরু করে। আকুনের মাথাটা জানালার বাইরে ছিল, আর গাড়িটা পাশ দিয়ে যাওয়া একটা রডের সাথে ঘষা খায়। মুহূর্তের মধ্যে আকুনের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়, ঠিক যেন মুভির কোনো সিন। প্রেমিক মারা গেছে বলে কান্না করার সময় জিনের নেই। সে হাসপাতালে গিয়ে দেখে ওঝাও মরে পড়ে আছে। সে ওঝার ব্যাগ থেকে একটা জাদুকরি ছুরি বা খঞ্জর বের করে নেয়। সে বুঝতে পারে এর পরের টার্গেট আয়া। জিন গ্রুপে মেসেজ দেয় সবাইকে সতর্ক থাকার জন্য। ওদিকে আয়া হোস্টেলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সে জানালার বাইরে ডাকিউয়ের মুখ দেখতে পায়। ভয়ে সে পিছিয়ে যায়। টেবিলের উপর একটা কলম ছিল, সেটা ছিটকে গিয়ে ইলেকট্রিক সকেটে পড়ে, আর সেখান থেকে ফ্যানের স্পিডে উড়ে এসে সোজা আয়ার কপালে গেঁথে যায়। আয়া যন্ত্রণায় মেঝেতে হামাগুড়ি দিয়ে দরজার দিকে যায় আর মাকে ডাকতে থাকে। আয়ার মা দরজার ওপাশ থেকে শব্দ শুনে দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা আয়ার মাথার সাথে লেগেছিল। মা জোরে ধাক্কা দিতেই কলমটা আয়ার মাথার ভিতর পুরোপুরি ঢুকে যায়। আয়া ওখানেই শেষ। এখন বেঁচে আছে শুধু জিন, মিমি আর হোংমি। হোংমি মেসেজ দেয় যে সে অভিশাপ কাটানোর উপায় জানে, সবাইকে জিমে আসতে বলে। কিন্তু জিন জিমে না গিয়ে হোংমির রুমে যায় এবং সেখানে গিয়ে সে আসল সত্যটা আবিষ্কার করে। হোংমির রুমে কালো জাদুর সব সরঞ্জাম, মানে হোংমিই সেই ব্যক্তি যে ডাকিউকে আবার ডেকে এনেছে। জিন দৌড়ে জিমে যায়, সেখানে হোংমি আর মিমি ছিল। হোংমি মিমিকে মিথ্যে বলে যে হাত কেটে রক্ত দিলেই সব ঠিক হয়ে যাবে। মিমি ভয়ে ভয়ে সব সত্যি কথা বলে দেয়। আসলে ডাকিউ আত্মহত্যা করেনি। সেদিন ছাদে ঝগড়ার সময় ওরা সবাই মিলে ডাকিউকে ধাক্কা দিয়েছিল। ডাকিউ পড়ে গিয়ে গলায় রড ঢুকে মারা যায়। পুলিশ আর জেলের ভয় ওরা ডাকিউয়ের লাশ বাস্কেটবল রিংয়ে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছিল। এজন্যই ডাকিউ ফিরে এসেছে প্রতিশোধ নিতে। জিন হোংমিকে জিজ্ঞেস করে, তুই কেন ডাকিউকে ফেরত আনলি? তুই তো আমাদের বন্ধু। তখন হোংমি তার জামার হাতা সরিয়ে দেখায় সে নিজের শরীরে ট্যাটু করে ডাকিউকে উৎসর্গ করে। হোংমি হাসতে হাসতে বলে সে আসলে একজন ম্যাসোকিস্ট বা মানসিক রোগী। জিন যখন তাকে আগের স্কুলে মারত সে সেটা এনজয় করত। এরপর ডাকিউ যখন তাকে মারত সে তাতেও শান্তি পেত। ডাকিউ মরে যাওয়ায় তার সেই মজাটা হারিয়ে গিয়েছিল, তাই সে কালো জাদু করে ডাকিউকে ফিরিয়ে এনেছে যাতে ডাকিউ তাকে আবার অত্যাচার করতে পারে। কথা শেষ হতে না হতেই ডাকিউয়ের আত্মা মিমির পেছনে এসে দাঁড়ায় এবং অদৃশ্য দড়ি দিয়ে মিমিকে বাস্কেটবল রিংয়ের সাথে ঝুলিয়ে দেয়। মিমি ছটখট করতে করতে মারা যায়। এবার বাকি শুধু জিন আর হোংমি। হোংমি একটা জাদুকরি তীর ধনুক বের করে জিনের দিকে মারে। জিনও ওঝার সেই ছুরিটা বের করে। দুজনের মধ্যে ভয়ানক ফাইট হয়। হোংমির ছোড়া একটা তীর জিনের পেটে লাগে, কিন্তু জিন হাল ছাড়ে না। সে দৌড়ে গিয়ে জাদুকরি ছুরিটা দিয়ে হোংমিকে আঘাত করতে যায়, কিন্তু ডাকিউয়ের আত্মা তাকে আটকে দেয়। জিন তখন বুদ্ধি করে হাত বদল করে ছুরিটা হোংমির গলায় চালিয়ে দেয়। হোংমি মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে ডাকিউয়ের আত্মাও ধুলোর মতো বাতাসে মিলিয়ে যায়। দেখে মনে হচ্ছিল সব শেষ, জিন জিতে গেছে, কিন্তু না। হোংমির ছোড়া সেই জাদুকরি তীরটা যেটা জিনের পেটে লেগেছিল সেটা আসলে একটা জ্যান্ত কেন্ন বা পোকা ছিল, যেটা জিনের নাভি দিয়ে শরীরের ভিতর ঢুকে যায়। জিন ব্যথায় চিৎকার করে ওঠে। পরদিন সকাল হয়, ঝলমলে রোদ। জিনকে দেখে মনে হচ্ছে সে একদম সুস্থ, কিন্তু তার চোখের চাউনি বদলে গেছে। সে হোংমির কাছে যায়, যে আসলে মরেনি, আহত ছিল। জিন হোংমিকে বলে, আমার জুতায় নোংরা লেগেছে, পরিষ্কার করে দে। হোংমি এই কথা শুনে অদ্ভুতভাবে খুশি হয়ে যায়, কারণ এটা ডাকিউয়ের ডায়লগ। হোংমি খুশিতে জিনের পায়ে লুটিয়ে পড়ে জুতো পরিষ্কার করতে থাকে। আসলে জিনের দখল নিয়ে নিয়েছে ডাকিউ, আর হোংমি তার প্রিয় অত্যাচারীকে ফিরে পেয়ে মহা খুশি। মানে শেষ পর্যন্ত ভিলেনরাই জিতে গেল। বন্ধুরা, এই মুভিটার নাম হলো অ্যাটাক 13 বা অনরাইজ নাম্বার 13। এটা একটা থাই হরর মুভি। IMDb-তে এর রেটিং বেশ ভালো, 5.4। মুভিটা কেন দেখবেন? কারণ এটা গতানুগতিক ভূতের ছবি না। এখানে মানুষের সাইকোলজি নিয়ে খেলা করা হয়েছে। বুলিং বা র্যাগিং একটা মানুষের জীবন কিভাবে ধ্বংস করতে পারে এবং একজন ভিকটিম কিভাবে ম্যাসোকিস্ট হয়ে উঠতে পারে সেটা এই মুভিতে দারুণভাবে দেখানো হয়েছে। আর শেষের টুইস্টটা তো জাস্ট মাথা নষ্ট করার মতো। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি গল্পটা আপনার মাথার পোকা নড়িয়ে দিয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন। আর এমন সব সাইকোলজিক্যাল থ্রিলার ও হরর মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।